হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামার শুরুতে ফিমেল লিড চিয়ান একটি চরম সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকে। ঠিক সেই সময় মেল লিড জং আর তার ভাই চ্যান ও শান সেখানে পৌঁছে তাকে থামিয়ে দেয়। চিয়ান বলে আমাকে যেতে দাও। জং বলে তুমি আমাকে এভাবে কেন বিব্রত করছো? চ্যান বলে এই মাসে এটা পঞ্চমবার ও আবার এই একই নাটক করছে। শান বিরক্ত হয়ে বলে আমি তো বলেছিলাম এখানে এসো না। সব কথা শুনে চিয়ান বলে এবার আমি সত্যিই সব শেষ করতে চাই, এরপর তোমরা আর আমাকে কোনোদিন দেখবে না। মনে মনে সে ভাবে আমি আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে চাই, আমি সেখানে একজন ধনী নারী হতে চাই। আমি একটা নোবেলে আটকে গেছি আর এখানে আমাকে ইভিল ক্যারেক্টার প্লে করতে হচ্ছে, তাই প্লট বদলাতে হলে আমাকে ফিরে যেতেই হবে। এই সময় দেখা যায় জং, চ্যান আর শান একে অপরের ইনার থটস শুনতে পাচ্ছে। তারা অবাক হয়ে ভাবে এসব কি হচ্ছে। চিয়ান মনে মনে ভাবে তোমরাও শেষ পর্যন্ত মরতে যাচ্ছ। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জং এর সঙ্গে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হচ্ছে। চ্যানও বড় বিপদের মুখে আর শান জীবন মরণের লড়াইয়ে আছে। বর্তমানে ফিরে এসে দেখা যায় চিয়ান আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, কিন্তু জন ঠিক সময় তাকে রক্ষা করে। জং জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, আমাকে বলো তুমি এমন কেন করছো? চিয়ান হঠাৎ জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে বিয়ে করবে? জং বিরক্ত হয়ে বলে এইসব অর্থহীন কথা বন্ধ করো, না হলে আমি চলে যাব। চিয়ান ধীরে ধীরে জং এর কাছে আসে। এক মুহূর্তে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে আর এতে জং সামান্য আহত হয়। চিয়ান মনে মনে ভাবে এখনো আমাকে ছাড়বে না, ও খুব রেগে যাবে। কিন্তু জং বলে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম তোমার ভালোবাসা কি আমাদের জন্য নকল ছিল নাকি, এই কারণে কি তুমি নিজেকে শেষ করতে চাইছিলে? পরের দৃশ্যে শান বলে আমি টাইম ট্রাভেল নোবেল পড়েছি, যদি ওর কথা সত্যি হয় তাহলে ও এই দুনিয়া বা স্বর্গ কোথাও জায়গা পাবে না, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। জং তখন চিয়ানকে বলে জেদ করো না, আমাদের সঙ্গেই থাকো, আমি তোমাকে সাপোর্ট করব। চিয়ান জিজ্ঞেস করে কেন? জং বলে কারণ তুমি আমাদের পরিবার। চিয়ান মনে মনে ভাবে 20 বছর ধরে আমি এক বিপজ্জনক সাপোর্টিং রোল করেছি শুধু মিশনের রিওয়ার্ড পাওয়ার জন্য, যাতে ফিরে গিয়ে ধনী নারী হতে পারি। জং বলে শুধু ভালোভাবে বাঁচো আর কাউকে কষ্ট দিও না। চিয়ান বলে আমরা তোমাকে প্রতি মাসে টাকা দেব, তুমি শুধু ঠিকঠাক ভাবে থাকো। সব শুনে চিয়ান মনে মনে হাসে আর ভাবে এরা সবাই কতটা হ্যান্ডসাম, আমাকে প্লট ফলো করতে হবে, কিন্তু আমি ওদের কষ্ট দিতে পারবো না। এরপর এক ক্যাফেতে চিয়ান দেখে নোবেলের নায়িকা সিয়া সেখানে বসে আছে। চিয়ান মনে মনে ভাবে এটা কিভাবে সম্ভব, এখানে তো নায়িকার থাকার কথা না, এটা সেই কফি শপ যেখানে নায়ক নায়িকার প্রথম দেখা হয়েছিল। কিন্তু নোবেলের গল্প অনুযায়ী আমার ভাইরা এখনো ভয়ঙ্কর বিপদের কাছাকাছি। এমন সময় সিয়া ভুল করে জিয়ার সঙ্গে ধাক্কা খায় আর তার হাত থেকে কফি গিয়ে জির কাপড়ে পড়ে যায়। জি রেগে গিয়ে বলে এই কাপড়গুলো খুব দামি, তুমি এগুলো নষ্ট করে দিলে। সিয়া শান্তভাবে বলে আমি তো ক্ষমা চেয়েছি। এই দৃশ্য দেখে চিয়ান মনে মনে ভাবে এই মেল লিডটা দেখতে আমার ভাইদের মতো এতটাও হ্যান্ডসাম না। ঠিক তখনই লিন সেখানে আসে। লিনকে দেখে চিয়ান খুশি হয়ে মনে মনে বলে আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার এসে গেছে। অদ্ভুত ভাবে চিন লিয়ানের কথা শুনতে পায় এবং ভাবে এই কণ্ঠটা কার। চিয়ান লিনকে নিয়ে মনে মনে বলে তুমি সুন্দর, কুল আর ধনী, কিন্তু আজ থেকে তোমার জীবনটা ধীরে ধীরে খারাপ দিকে যাবে। তোমার ফিয়ান্সে জি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। লিন তখন চিয়ানকে লক্ষ্য করে ভাবে এ তো পে ফ্যামিলির অ্যাডপ্টেড ডটার চিয়ান, কিন্তু আমি কেন এর কথা শুনতে পাচ্ছি। চিয়ান এরপর ভাবে এখনই নায়ক নায়িকার প্রথম গুরুত্বপূর্ণ দৃশ্যটা হবে। ঠিক তখনই দেখা যায় জি আর সিয়া আবার ধাক্কা খায় আর এক অপ্রত্যাশিত মুহূর্ত তৈরি হয়। এটা দেখে লিন চমকে গিয়ে ভাবে চিয়ান যা বলেছিল সেটা সত্যি হচ্ছে, ও ভবিষ্যৎ বুঝতে পারে। চিয়ান বলে এবারের প্লট আরো বিপজ্জনক। সিয়া খুব রেগে গিয়ে জিকে থাপ্পড় মারে। এর মধ্যে সিয়া জিকে বলে এটা আমার জীবনের প্রথম এমন অভিজ্ঞতা, আমি এখনই এমন কিছু চাইনি। চিয়ান এরপর বলে জি খুব শিগগিরই লিনকে ছেড়ে দেবে। গল্পের শেষে লিন মানসিকভাবে ভেঙে পড়বে আর নায়ক নায়িকা সুখে থাকবে। 3 বছরের মধ্যে তাদের 2টা বাচ্চাও হবে। কিছুক্ষণ পর জি লিনের সঙ্গে দেখা করতে আসে। চিয়ানের ভবিষ্যৎবাণী মনে পড়ে যাওয়ায় লিন রেগে গিয়ে জিয়ের উপর কফি ছুড়ে দেয় এবং তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে লিন নিজে চিয়ানের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি আমার বন্ধু হবে? চিয়ান হেসে সম্মতি জানায় এবং মনে মনে ভাবে লিন কতটা আত্মবিশ্বাসী আর স্টাইলিশ। হঠাৎ লিন চিয়ানের মনের কথা শুনে বলে তুমি এইসব ভাবছো কেন? এই পরিস্থিতিতে শান মজা করে নিজের ফিটনেস দেখায়। চিয়ান মনে মনে ভাবে শানের উপস্থিতি আর আত্মবিশ্বাসী সত্যি নজর কাড়ার মতো। শেষে চিয়ান ভাবে লিনের তো সবে ব্রেকআপ হয়েছে, কিন্তু 2 দিন পরে একটা খুব গুরুত্বপূর্ণ পার্টি আছে, সেখানে আরো বড় কিছু ঘটতে চলেছে। চিয়ান মনে মনে ভাবে লিনের একজন ডান্স পার্টনার দরকার হবে। এই ভাবনাটা লিন শুনতে পায় কারণ সে চিয়ানের ইনার থটস শুনতে পারে। লিন তখন চিয়ানকে বলে তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? চিয়ান হেসে বলে হ্যাঁ আমি যাব। পরের দৃশ্যে দেখা যায় পার্টির হোস্ট মিস্টার লু তার ছেলেকে নিয়ে বসে আছেন। ঠিক তখনই চিয়ান আর লিন পার্টিতে এন্টার করে। চিয়ানের ড্রেস দেখে সবাই খুব ইমপ্রেস হয়ে যায়। চারদিকে ফিসফিস শুরু হয়। এই সময় সিয়া সেখানে আসে। সে পার্টিতে একজন ওয়েট্রেস হিসেবে কাজ করছে। হঠাৎ ভুল করে তার হাতে ড্রিঙ্ক গিয়ে মিস্টার লুর ছেলের গায়ে পড়ে যায়। ছেলেটি রেগে গিয়ে বলে এই কাপড়টা আমার মা আমাকে
দিয়েছিলেন, তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। সিয়া বিরক্ত হয়ে বলে, এত জোরে কথা বলছেন কেন? চারপাশের লোকজন কথা বলতে শুরু করে। সিয়া ভুল মানুষের সঙ্গে জড়িয়ে ফেলেছে, এটা তো পার্টির হোস্ট লুর ছেলে। লুর ছেলে তখন বলে, আমার মা এলে তোমাকে খুব বকা দিতেন। সিয়া রেগে গিয়ে বলে, কাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাদের মতো ধনী লোকদের ঘৃণা করি, এত অল্প বয়সে অন্যদের দমিয়ে রাখার অভ্যাস শিখে গেছো। ঠিক তখন চিয়ান সামনে এসে সিয়াকে বলে, তোমার ক্ষমা চাওয়া উচিত। সিয়া জবাব দেয়, ও আমাকে আগে আঘাত করেছে, আমি কেন ক্ষমা চাইবো? চিয়ান শান্তভাবে বলে, ও কি তোমাকে রেড ওয়াইন ফেলার জন্য বলেছিল? সিয়া বলে, এটা তো শুধু একটা শার্ট, আমি এর দাম দিয়ে দেবো। চিয়ান বলে, ঠিক আছে, তাহলে পেমেন্ট করো। এই আউটফিটের দাম ৭৬০০ ইউয়ান। এটা শুনে সিয়া অবাক হয়ে বলে, এত দামি? পার্টিতে থাকা এক দম্পতি বলে, ৭৬০০ ইউয়ান কি তুমি দিতে পারো না? সব কথা শুনে সিয়া ক্ষোভ নিয়ে বলে, তোমরা ধনী লোকেরা কি আমাদের মতো গরিবদের কথা একবারও ভাবো না? একটা ড্রেসে কি এত গুরুত্বপূর্ণ? চিয়ান তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, এই পোশাকটা তোমাকে কে কিনে দিয়েছিল? ছেলেটি চুপচাপ বলে, আমার মা, তিনি আর নেই। এই সময় জি সেখানে আসে এবং বলে, এটা কি শুধু ৮ লাখের ব্যাপার? আমি এর পেমেন্ট করে দিব। চিয়ান তখন জিকে বলে, আমি কি আরো কিছু টাকা চাইতে পারি? যে উত্তর দেয়, হ্যাঁ দিতে পারি। ঠিক তখনই মিস্টার লু এসে বলেন, কার সাহস হয়েছে আমার ছেলের পোশাক নষ্ট করার? লিন চিয়ানকে ফিসফিস করে বলে, লু এই শহরের সবচেয়ে ধনী মানুষ। এটা শুনে চিয়ান মনে মনে ভাবে, লুর মৃত্যুটা ছিল খুবই ট্র্যাজিক। বাবা আর ছেলে দুজনেই খুব দুর্ভাগা। হঠাৎ লুর ছেলে চিয়ানের মনের কথা শুনে ফেলে এবং অবাক হয়ে বলে, আপনি কি কোনো ফেয়ারি সিস্টার? জি তখন লুকে বলে, সরি, আমি জানতাম না আপনার ছেলে। লু বলে, তুমি তো জি, তুমি অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিতে অংশ নাও। জি ভদ্রভাবে বলে, আমি আজ এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমি একটি ল্যান্ড ডিল নিয়ে কথা বলতে চাই। এটা শুনে লু ঠান্ডা গলায় বলে, আমি এই জমিটা বিক্রি করব না। আমি এইমাত্র আমার অ্যাসিস্ট্যান্টকে জানিয়েছি ওই জমি পে ফ্যামিলিকে ফ্রিতে ট্রান্সফার করে দিতে, আর আমার অ্যাসিস্ট্যান্টের জি ফ্যামিলির সঙ্গে আরো কোনো বিজনেস ডিল থাকবে না। এটা শুনে জি বলে, প্লিজ একবার আমার কথা শুনুন। ঠিক তখন লু চিয়ানকে একটি সোনার ব্যাজ উপহার দিয়ে বলে, এটা তোমার জন্য ছোট্ট একটা উপহার। লিন চিয়ানকে বুঝিয়ে বলে, তুমি এটা তোমার পোশাক পরতে পারো। ভবিষ্যতে যদি কখনো এই ব্যাজ লু ফ্যামিলির সামনে দেখাও, তারা তোমার একটা ইচ্ছা পূরণ করবে। এটা শুনে চিয়ান মনে মনে বলে, তাহলে এটা তো আলাদিনের চেরাকের মতো। ঠিক তখনই সিয়া সেখানে এসে হঠাৎ করে চিয়ানের হাত থেকে ব্যাজটা ছিনিয়ে নেয় এবং বলে, এটা দিয়ে আমি আমার মায়ের ওষুধ কিনবো, নতুন কাপড়, নতুন ফোন নেব। কেউ আমাকে আর অপমান করবে না, কেউ আমাকে তুচ্ছ ভাববে না, তোমাদের তো এমনিতেই সবকিছু আছে। এই কথা বলে পরিস্থিতি হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ সময় থেমে যায়। চিয়ান একটি কণ্ঠ শুনতে পাই, তুমি নোবেলের প্লট প্রকাশ করে দিয়েছো, গল্পের দিক পরিবর্তন করে দিয়েছো, সিস্টেমের মেকানিজম ট্রিগার হয়ে গেছে। চিয়ান হতভম্ব হয়ে বলে, আমি কবে প্লট প্রকাশ করলাম? আমি বাড়ি ফিরে যেতে চাই। সিস্টেম উত্তর দেয়, তোমাকে 10টি রিবার্থ সুযোগ দেওয়া হচ্ছে, তোমাকে গল্পটাকে আরো অরিজিনাল প্লটে ফিরিয়ে আনতে হবে। এরপর চিয়ান আবার নতুন করে জীবন পায়। পরের মুহূর্তে তার চোখ খুলে যায় হাসপাতালের বেডে। চিয়ান মনে মনে ভাবে, আমি তো সেই বিল্ডিং এর ঘটনাটা মনে করতে পারছি, কিন্তু বেঁচে গেছি। সিস্টেম আমাকে 10টা সুযোগ দিচ্ছে, তাহলে কি প্রতিবারই আমাকে এমন ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে? ঠিক তখন একজন ডাক্তার বাইরে এসে জংকে বলে, মনে হচ্ছে ও খুব ভয় পেয়ে গিয়েছিল। এই সময় সিয়া সেখানে এসে জংকে বলে, ও একটা ধনী পরিবারের বড় মেয়ে, সবই নাটক করছে। ডাক্তার তো বলেছে এটা শুধু হালকা ইনজুরি, তারপরে সে হাসপাতালে শুয়ে আছে। এটা শুনে জং ঠান্ডা গলায় বলে, ও সত্যি? সিয়া তার ছেলে সুরে বলে, তুমি কি আমাদের মতো গরিব মানুষদের ব্ল্যাকমেল করবে? জং রেগে গিয়ে বলে, এটা পরিষ্কারভাবে হত্যার চেষ্টা, তারপরে তুমি এত আত্মবিশ্বাসী? তুমি কি তোমার গরিব অবস্থার সুযোগ নিচ্ছ? সিয়া বলে, আমি মেডিকেল খরচ দিয়ে দিয়েছি, সে আমার চাকরিটাও কেড়ে নিয়েছে, তোমরা ধনী লোকেরা কেন সবসময় আমাদের অপমান করো? জং কঠিন স্বরে বলে, তোমার এই ভাঙা আত্মসম্মানের দাম কত? এই দরজা দিয়ে বের হওয়ার সাহস দেখাও, আমি তোমার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করব। এরপর জং আরো বলে, সেদিন যারা সেখানে উপস্থিত ছিল তাদের সবারই আমাদের ফ্যামিলির সঙ্গে বিজনেস কানেকশন আছে, ওরা সবাই পুলিশকে সত্যি বলবে। জেলে যেতে না চাইলে এখনই ক্ষমা চাও। এটা শুনে সিয়া ভয় পেয়ে যায় এবং বলে, ও জেগে উঠলে আমি ওর কাছে ক্ষমা চাইবো। ঠিক তখনই চিয়ান চোখ খুলে বলে, আমার শরীরের সব জায়গায় এত ব্যথা কেন? আমি কি মরে যাচ্ছি? চিয়ান হালকা চোখ মেলে ভাবে, আমি কারো ক্ষমা চাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি। ঠিক তখনই সিয়া ক্ষমা চাইতে যাচ্ছিল। এমন সময় লু আর তার ছেলে সেখানে এসে হাজির হয়। লুর ছেলে সিয়াকে দেখে বিরক্ত হয়ে বলে, এই খারাপ মহিলা এখানে কেন? এটা শুনে সিয়া রেগে গিয়ে বলে, তোমার কি কোনো ভদ্রতা নেই? পরিস্থিতি সামাল দিতে লু চিয়ানকে বলে, তুমি যতদিন পুরোপুরি সুস্থ না হও ততদিন আমার বাড়িতে এসে থাকতে পারো। এটা শুনে জং সঙ্গে সঙ্গে বলে, ও কি করবে সেটার সিদ্ধান্ত আমি নেব। লুর ছেলে তখন জেদ করে বলে, আমি শুধু সিস্টার চিয়ানের সঙ্গেই থাকতে চাই। এই সময় চিয়ান এসে বলে, চিয়ান এখনো ঠিক নেই, ওকে একা থাকতে দেওয়া উচিত। সব কথা শুনে চিয়ান মনে মনে ভাবে, জং কেন এত ইন্টারফেয়ার করছে? লুর বাড়িতে যেতে তো কোনো সমস্যা নেই, লু এই শহরের সবচেয়ে ধনী মানুষ, বহু বছর ধরে একা আছে, শুধু নিজের ছেলেকে আগলে রাখে, ওরা খারাপ মানুষ না, সুযোগ পেলে আমি ওদের অবশ্যই বাঁচাবো। চিয়ানের এই ইনার থট শুনে লু জংকে বলে, আমার বিল্ডিং এর নিচে কিছু প্লট এখনো ডেভেলপ হয়নি, আমি কারোর সঙ্গে কোঅপারেট করতে চাই। জং মাথা নেড়ে বলে, অল রাইট। ঠিক তখনই চিয়ান সিয়াকে
চিয়ানকে থামিয়ে বলে, থামো, তুমি আমার বোনকে আঘাত করেছো। চিয়া ঠান্ডা গলায় বলে, আমি তো মেডিকেল এক্সপেন্সও দিয়ে দিয়েছি, ঠিক আছে তুমি গাড়ির এক্সপেন্সটা দিয়ে দাও। আর সে তো একজন জীবিত মানুষই। চিয়ার এই রূঢ় আচরণে চিয়ান রেগে যায়, কিন্তু ঠিক তখনই চিয়ার মা সেখানে এসে মেয়ের হয়ে ক্ষমা চাই। প্লিজ মিস চিয়ান, আমার মেয়েটাকে ছেড়ে দিন। চিয়ান শান্তভাবে বলে, ঠিক আছে এই নাটক এখানে শেষ, আজ থেকে আমরা নিজেদের মতো থাকবো, কিন্তু আবার যদি এমন কিছু হয় আমি এত সহজে ক্ষমা করব না। এদিকে চিয়া মনে মনে ভাবে, চিয়ান আমি তোমাকে এর বদলা অবশ্যই দেব। পরের দৃশ্যে চিয়ান চিয়ানকে বলে, আমি ড্রাইভারকে কল করে দিচ্ছি, ও তোমাকে বাড়ি পৌঁছে দিবে। চিয়ান মনে মনে ভাবে অরিজিনাল গল্পে একবার উপর থেকে কিছু পড়েছিল আর সেই ঘটনায় চিয়ান মারা গিয়েছিল, আজকে সেই দিন। ঠিক তখনই উপর থেকে কিছু পড়ে যায়, চিয়ান সঙ্গে সঙ্গে চিয়ানকে রক্ষা করে এবং নিজে সামান্য আহত হয়। চিয়ান মনে মনে ভাবে অরিজিনাল বইয়ে তো অসংখ্য দুর্ঘটনা আছে, আমি এতক্ষণ অনেকবার শেষ হয়ে যেতাম, কিন্তু সিস্টেম আমাকে 32টা লাইফ দিয়েছে। চিয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? চিয়ান হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ একটু ব্যথা আছে। চিয়ান তাকে গাড়িতে বসিয়ে দেয়। চিয়ান বলে, তাড়াতাড়ি বাসায় এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দৃশ্যে শিয়া তার এক বন্ধুকে নিয়ে চিয়ানের বাড়ির সামনে আসে। তার বন্ধু অবাক হয়ে বলে, এটা তো পেই ম্যানশন, এখানে কাজ করলে অনেক টাকা কামানো যায়। এরপর শিয়া আর তার বন্ধু বাড়ির ভেতরে ঢুকে। ভেতরে দেখা যায় কয়েকজন কাজের লোক সোফায় বসে আরাম করে গল্প করছে। একজন মেয়ে শিয়াকে বলে, পে ফ্যামিলির 3 যুবক শুধু রাতের অন্ধকারে ফিরে আসে, তারা প্রায়ই রাতে বাইরে থাকে, এই ম্যানশন আমাদের নিজের বাড়ির মতোই। শিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, পে ফ্যামিলিতে কোনো মেয়ে নেই? মেয়ের উত্তর দেয়, পে ফ্যামিলিতে চিয়ানের কোনো স্ট্যাটাস নেই, কিছুদিন আগে আমরা তাকে আমাদের টয়লেট গুলো পরিষ্কার করতে দিয়েছিলাম। শিয়া চমকে জিজ্ঞেস করে, তোমার ভয় নেই যে সে তার ভাইদের বলবে? মেয়েট বলে, পে ফ্যামিলির 3 ছেলে আমাদের উপর বেশি বিশ্বাস করে। ঠিক তখনই চিয়ান এসে হাজির হয়। চিয়ান শিয়াকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? একজন মেয়েট উত্তর দেয়, সিআই বাড়ির নতুন মেয়েট। তারপর সব মেয়েট মিলে চিয়ানকে অপমান করতে শুরু করে। একজন মেয়েট ট্রেস পেলে বলে, এখান থেকে গার্বেজ তুলো। এই সময় শিয়া চিয়ানের উপর হাত তোলার চেষ্টা করে এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এরপর শিয়ার বন্ধু চিয়ানের উপর স্টিক দিয়ে আঘাত করে সব মেয়েট একসাথে ড্রিঙ্ক করতে থাকে। চিয়ান মনে মনে ভাবে, আমাকে কিছু করতে হবে, আমি কোনোভাবে আমার ভাইদের এখানে ডাকতে পারবো। পরের দেশে সান একটি বাড়ি ড্রিঙ্ক করছে। হঠাৎ সে সিসিটিভি ক্যামেরায় অ্যালার্ম শুনে বাড়ির দিকে ছুটে যায়। একই সময় চ্যান ও জং বাড়ির দিকে যাচ্ছেন। এই সময় শিয়া চ্যানকে বলে, তুমি আমার মাকে ঘটনায় ক্ষমা করেছিলে, আজ আমি তোমাকে ঘটনাতে বসিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব। তুমি ওই মুখটা ব্যবহার করে পে ফ্যামিলির যুবকদের ভাসাতে চাইছো, আমি তোমার মুখ নষ্ট করে দেব। আজ তুমি বুঝবে আমার মর্যাদা পদতলে শাস্তি কেমন হয়। শিয়া চ্যানকে আঘাত করার চেষ্টা করলে সময় থেমে যায়। চ্যান ছাড়া সবাই ফ্রিজ হয়ে যায়। চ্যান মনে মনে ভাবতে থাকে, এ তো নোবেলের নায়িকা, কিন্তু ও কেন এত ক্রেজি? আমার 7টি রিভার্স বাকি আছে, তাই ও আমাকে মারতে পারবে না। কিছুক্ষণ পরে সব স্বাভাবিক হয়ে যায়। চিয়ানকে দেখতে তার ভাইরা এসে পৌঁছায়। চিয়ান মনে মনে ভাবতে থাকে, জং আমার জন্য এত ভারী কেন? আমি মৃত্যুর ভয় পাই না। জং মেয়েদের ডান্ডা দিয়ে বলে, তোমাদের স্যালারিতে রাখা হয়েছে আর তুমি এভাবে আচরণ করছো। একজন মেয়েট বলেন, চিয়ান আমাদের ড্রিঙ্ক করতে বলেছিল, যদি না করে সে আমাদের চুরি করার অভিযোগ করে পুলিশকে কল করতো। বাকি সব মেয়েরও ওই মেয়েটকে সমর্থন করে এবং এক অংশ নেয়। চিয়া মিথ্যা বলে, আমি ড্রিঙ্ক করিনি। তার বন্ধু বলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। চিয়ান এবং তার ভাইরা মনে মনে ভাবতে থাকে, যদি সিসিটিভি না থাকতো আমরা জানতাম না এখানে কি ঘটছিল। জং মেটকে বলে, আজ আমি তোমাকে ছাড়বো না। তারপর চ্যানকে বলে, তোমার নির্দেশে আমি তাদের শাস্তি দিব, আমরা তোমার সঙ্গে আছি। ঠিক তখন শিয়া পালাতে চেষ্টা করে। চ্যান চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম চলে যাও। চিয়ান মনে মনে ভাবতে থাকে, আমার ভাইরা আমাকে এত ভালোবাসে, আমি মৃত্যুর ভয় পাই না, তবে তাদের সাহায্য করতেই হবে। এরপর চিয়ান মেটদের বলে, তোমরা এই বাড়িতে চুরি করেছো। একজন মেট চিৎকার করে বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এটা কি অন্যদের উপর দায় চাপানো নয়? আমরা এটা মেনে নিতে পারবো না, ফিউচারে আমরা কিভাবে চাকরি পাবো? এই সময় চিয়ান মনে মনে লক্ষ্য করে সব মেয়েদের হাতে একই ধরনের একটি ফেমাস ঘড়ি আছে, আর এই ঘড়িগুলো শান নিজেই ওদের গিফট করেছিল। চিয়ান এই ইনার থটস শান সহ বাকিরা শুনে ফেলে। এটা শুনে শান স্পষ্টভাবে ভয় পেয়ে যায়। একজন মেয়ে তখন বলে, চিয়ান তোমার কাছে কোনো প্রমাণ নেই। চিয়ান সবার দিকে তাকিয়ে বলে, ওরা অভ্যাসগত অপরাধী, চুরি করে ওদের অভ্যাস, খুঁজে দেখলেই সত্য বেরিয়ে আসবে। মেয়েটা প্রতিবাদ করে বলে, এটা অন্যায়, আমরা সাধারণ মানুষ, কিন্তু এমন অপমান আমরা সহ্য করব না। এই পরিস্থিতিতে শান বলে, এই ঘড়িগুলো লিমিটেড এডিশন, যেগুলোর দাম মিলিয়নস, কিন্তু আমাদের সার্ভেন্টদের হাই স্যালারি দেওয়া হয়। এটা শুনে চিয়ান শানকে বলে, তুমি মেয়েদের সাইড নিচ্ছ কেন? চিয়ান তখন মনে মনে ভাবে, আমার কাছে একটা ব্যাকআপ প্ল্যান আছে, ওদের আলমারিতে ডলার লুকানো আছে। চিয়ান এক মেয়েটকে জিজ্ঞেস করে, তোমার কাছে ফরেন কারেন্সি এলো কোথা থেকে? তুমি তো কখনো বিদেশ যাও না, তোমার আলমারিতে অনেক ডলার আছে ঠিক না? শান সঙ্গে সঙ্গে বলে, মেয়েদের পেমেন্ট ডলারে দেওয়া হয়, এই জন্য ওরা সেটা লুকিয়ে রেখেছে। চিয়ান বিরক্ত হয়ে শানকে বলে, তুমি কি আমার সঙ্গে তর্ক করছো? এরপর শান মেয়েদের দিকে কঠিন গলায় বলে, এই ঘড়িগুলো তোমাদের হতে পারে না, প্রতিটা ঘড়ির দাম প্রায় 10 মিলিয়ন, আইন অনুযায়ী আর শাস্তি 20 বছরের জেল। এই কথা বলেই শান ঘড়িগুলো পায়ে নিচে ফেলে ভেঙে দেয়। এটা দেখে সব মেয়েট ভয় পেয়ে যায় এবং একসঙ্গে ক্ষমা চায়। আমরা বহু বছর পে ফ্যামিলি
বাড়িতে কাজ করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। শান চিয়াকে বলে, তুমি কি আবার নরম খুঁজতে যাচ্ছ? মনে রেখো ওরা কি করেছে। মেয়েটা চিয়ানের কাছে গিয়ে বলে, মিস আপনি খুব ভালো, দয়া করে আমাদের ছেড়ে দিন। এরপর শানের লোকেরা মেয়েদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঠিক তখন সিয়া জংকে বলে, আমি এখানে কাজ করতে চাই। জং কিছু ভেবে তাকে বাড়িতে থাকার অনুমতি দেয়। পরের দেশে সিয়া তার দুই আন্টিকে পে ফ্যামিলির বাড়িতে নিয়ে আসে এবং বলে, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো। এটা দেখে চিয়ান মনে মনে ভাবে সিয়া সত্যি এটাকে নিজের বাড়ি ভাবতে শুরু করেছে। এই সময় শান সেখানে আসে। আন্টিদের দেখে সে মনে মনে ভাবে এরা কারা। এরপর সিয়া লুকিয়ে একটি ড্রেস পরে দেখে। হঠাৎ শান সেটা দেখে খুব রেগে যায়, কারণ ওই ড্রেসটা ছিল তার প্রয়াত মায়ের। চিয়ান দূর থেকে সবকিছু লুকিয়ে দেখে। শান কঠিন স্বরে সিয়াকে বলে, এই আউটফিটটা লিমিটেড এডিশন, এটা আমার মায়ের ছিল। সিয়া তাড়াতাড়ি বলে, আমি তো শুধু ধোয়ার জন্য নিচ্ছিলাম। শানের রাগ আরো বেড়ে যায়। চিয়ান মনে মনে আতঙ্কিত হয়ে ভাবে ও কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কোথাও বড় কিছু হয়ে যাবে না তো। হঠাৎ হাঙ্গামার আওয়াজ শুনে সিয়ার আন্টি বলে, আমার নিজ ঠিক আছে? ঠিক তখনই শান সিয়া সেখানে আসে এবং সবাইকে দেখে বলে, তুমি পে ফ্যামিলির মেয়ে, এই কারণে তোমাকে তোমার সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অন্য জিনিসে হাত দিলে আমি তোমাকে আইনের আওতায় নিয়ে যাব। এটা শুনে সিয়ার মেয়েট বলে, তাহলে সে সত্যি মেয়েট। ঠিক তখন চিয়ান হাজির হয় এবং অভিনয় শুরু করে। সে শানকে বলে, যদি সে ভুল করেও থাকে তুমি ওকে এভাবে আঘাত করতে পারো না। সে অনুতাপ জানিয়ে বলে, আমি আমার মায়ের কারণে এখানে মেয়ের কাজ করছি, আর তোমার ভুল হয়েছে, আমি দুঃখিত। চিয়ান মনে মনে ভাবতে থাকে যখন তার কাছের মতো হৃদয় ভাঙবে তখন সে আবার নাটক শুরু করবে। গল্পের পুরো সময় সিয়া লিড হিরোইন, যতক্ষণ তার গল্প শেষ হবে না তিন ভাইয়ের সমস্যার সমাধান হবে না। সিয়া ঘোষণা করে, এখন 3 বছরের এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, আমি এখানেই থাকবো। যদি আমাকে কন্ট্রাক্ট ভাঙতে হয় তবে আমাকে বিচ অফ কন্ট্রাক্ট অনুযায়ী বড় জরিমানা দিতে হবে। এটা শুনে সান বলে, পে ফ্যামিলির কাছে টাকা কখনো সমস্যা নয়, কিন্তু চিন্তা করো না, পে ফ্যামিলির মেট হওয়া তোমার জীবনের এক রাতের মেয়ের অভিজ্ঞতা হবে। এগ্রিমেন্টে লেখা আছে মাসিক স্যালারি 1 মিলিয়ন। তুমি কি মনে করে এই স্যালারি সহজে পাওয়া যায়? বিচ অফ কন্ট্রাক্টের জরিমানা তার 10 গুণ। পে ফ্যামিলি সেই জরিমানা টাকা দিতে প্রস্তুত। সে ধীর কণ্ঠ বলে, চিন্তা নেই, যদি আমি পে ফ্যামিলিতে থাকাকালীন মরেও যাই আমি কখনো কন্ট্রাক্ট ভাঙবো না। পরের দেশে চিয়ান তার রুমে বসে ভাবতে থাকে, নোবেলে যখন সিয়া রেগে যেত সে তার রাগ ডগের উপর উসুল করত। সেই রাতের দেশে চিয়ান ডগকে বাঁচানোর জন্য সিয়ার রুমে যায়, তবে সিয়ার বন্ধু এসে চিয়ানের উপর আঘাত করে। এরপর সিয়া তার বন্ধুকে বলে, আমরা সবাইকে বলবো যে চিয়ান শানকে ভালোবাসে, কিন্তু সে শানকে পেতে পারেনি, তাই জোর করে সম্পর্ক করতে চেয়েছিল। ও সেই ডগকে আহত করেছে, যেটি তার মাস্টারকে রক্ষা করেছিল। এটা প্রকাশ পাবে যে শান ড্রাগের কারণে অসুস্থ হয়ে পড়েছিল, সে তার বিছানায় পড়েছিল। ভাবতে পারো এটা কতটা থ্রিলিং হবে। সিয়ার বন্ধু বলে, আমার মিডিয়াতে কিছু বন্ধু আছে, আমি তাদেরকে এই খবর দেব। ঠিক তখনই চিয়ান জেগে ওঠে। সিয়া তাকে আঘাত করার চেষ্টা করলে চিয়ান নিজেই উইন্ডো থেকে লাফ দেয়। এরপর চিয়ান রিবর্ন হয় এবং সময়ের একটু পেছন ফিরে যায়। সবকিছু ঘটার আগের মুহূর্তে সব ঘটনা মনে পড়ে যাওয়ার পর সে তার ব্রাদারকে বাঁচানোর জন্য একটি প্ল্যান বানায়। পরের দৃশ্যে দেখা যায় চিয়ান সানের রুমে ঢুকে। ঠিক তখনই সিয়া তাকে আঘাত করতে উদ্যত হয়। চিয়ান মনে মনে ভাবে, নভেলের হিরোইন সিয়া খুবই পাওয়ারফুল, আমি একা তাকে সামলাতে পারবো না, এখন আমার কি করা উচিত। ঠিক সেই সময় সিয়া সানকে দেখে বলে, আজ সকালে এই লোকটা আমাকে অপমান করেছে, আজ আমি একে শেষ করে দেব। তখন চিয়ান দ্রুত সানকে বলে, তাড়াতাড়ি উঠো। সান চিয়ানের ইনার ভয়েস শুনে জেগে ওঠে এবং সিয়াকে বলে, তোমার কি থ্রিলিং গেমস খুব পছন্দ? পরের দৃশ্যে সিয়া পে ব্রাদারদের সামনে বলে, আমি হার মানছি, কিন্তু তোমরা সবাই শুধু তোমাদের স্ট্যাটাস আর টাকার জন্য আমাকে দমিয়ে রাখছো। তোমরা আমার সম্মান বেশি ফেলেছ, আমার কাছে ক্ষমা আশা করো না। এটা শুনে চিয়ান মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যিই খুব জেদি, কিন্তু যতক্ষণ না প্লট শেষ হচ্ছে সে জেলে গেলেও তার নোবেল হিরোইন স্ট্যাটাসের কারণে আবার ফিরে আসবে। এইসব দেখে সিয়ার মা পে ব্রাদারদের সামনে কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, আমার 3 বছর আগে ক্যান্সার ধরা পড়েছে, আমার একটি মাত্র মেয়ে আছে, সে শুধু আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করছে, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। এটা শুনে জং চিয়াংকে বলে, আজ আমার আরো 10টা মিটিং আছে, এই ধরনের ছোটখাটো বিষয় তুমি সামলে নিতে পারো, আমাকে ফোন করো। এরপর চান শান্তভাবে বলে, আজ ইন্টারন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন ভিজিট এসেছে, আমাকে নিজে কিছু সার্জারি করতে হবে, আমিও যাচ্ছি। এটা শুনে চিয়ান অবাক হয়ে বলে, তোমরা সবাই এভাবেই চলে যাচ্ছ, এর মানে কি? তোমরা যেতে পারো না? আমি তো যাবই না। ঠিক তখন সান বলে, আমার ঘুম পাচ্ছে, আমিও যাচ্ছি। চিয়ান মনে মনে ভাবে, এখন আমি কি করব। এরপর সিয়া আবেগে বলে, আমি শুধু সম্মানের সঙ্গে বাঁচতে চাই, আমি শুধু টাকা উপার্জন করতে চাই, আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই, আমার দোষটা কোথায়? তখন সিয়ার বন্ধু বলে, আমরা গরিব মানুষ সবসময় ধনীদের খেলনায় পরিণত হই, ওরা আমাদের পিষে ফেলে। এরপর চিয়ান ঠান্ডা হাসি দিয়ে বলে, সত্যি বলতে কি তোমাদের মা মেয়েদের এত কষ্ট দেখে আমার বেশ মজা লাগছে। এটা শুনে সিয়া তাকিয়ে বলে, তাহলে বলো তুমি আসলে কি চাইছো? চিয়ান ধীর কণ্ঠ বলে, এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টে স্পষ্ট লেখা আছে যদি তুমি কন্ট্রাক্ট ভাঙো তোমাকে তোমার স্যালারি 10 গুণ দিতে হবে, এটা প্রায় 360 মিলিয়ন। এটা শুনে সিয়ার মা কান্না করে বলে, আমার জীবনের সব চেষ্টাতেও আমি 1 মিলিয়ন আয় করিনি। সিয়া বলে, ঠিক আছে আমি দিই, এখন আমরা কি যেতে পারি? চিয়ান শান্তভাবে বলে, যা আমি বলেছি তা শুধু একটি অর্থনৈতিক
অর্থনৈতিক বিষয় ছিল। কেউ চুরি করেছে, প্রপার্টি নষ্ট করেছে, কেউ আঘাত করার চেষ্টা করেছে, সবই ক্রিমিনাল ম্যাটার্স। ভিডিওতে প্রমাণ আছে, কিন্তু যেমন বলো শত্রুতা শেষ করাই ভালো। আখিরে পে ফ্যামিলির কাছে টাকা কখনো কম নেই। তুমি পে ফ্যামিলির সঙ্গে যা কিছু করেছো আমি তা আপাতত মাফ করতে পারি। চিয়ান মনে মনে ভাবছে, যদি আমি সিয়াকে ছেড়ে দিই সে আর আমার ভাইদের আঘাত করবে না। আজ থেকে তুমি পে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকবে। পরের দেশে চিয়ান একটি পার্টিতে যায়। তার 3 ভাই তাকে নিয়ে একটি গাড়ি নিয়ে আসে, কিন্তু চিয়ান তার বন্ধু লিনের গাড়িতে বসে যায়। লিন চিয়ানকে বলে, কখনো কখনো আমি তোমাকে নিয়ে জেলাসি হই। তোমার 3 ভাই আছে যারা তোমাকে ভালোবাসে। চিয়ান হাসি মুখে মনে মনে বলে, কিন্তু আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। চিয়ান চিন্তা করে আজ স্পন্সরশিপ ইভেন্টে জি এবং সিয়া মিলবে, তারপর তাদের প্রেম গোপন ভাবে শুরু হবে। লিন পরে জানতে পারে, এরপর লিন সিয়ার ইনার থটস শুনে ফেলে। পরবর্তী দেশে লিন ও চিয়ান পার্টিতে যায়। জি লিনের সঙ্গে দেখা করার চেষ্টা করে, কিন্তু লিন তাকে ইগনোর করে। এরপর জি সিয়ার সঙ্গে দেখা করে এবং বলে, আমার মনে হয় আমরা একে অপরের জন্য পারফেক্ট। সিয়া তিরস্কার করে বলে, মজা করছো? তোমরা সব উচ্চ মানুষের মানুষ, আমি তোমার কাছে পৌঁছাতে পারবো না। লিন সবকিছু দেখে চ্যানকে বলে, এই নিকৃষ্ট মানুষটার জন্য কাদা বৃথা। চ্যান শুনে লিনকে বলে, আমি তাকে শাস্তি দেব। ঠিক তখন স্টেজের হোস্ট ঘোষণা করে, আজকের ইভেন্টে সবাইকে বাজি ধরতে হবে। বাজি ধরার জন্য কি আছে? চ্যান বলে, আমরা 1 বিলিয়ন স্পন্সর করছি। জি 1 বিলিয়নের থেকে একটু বেশি বাজি রাখে। এরপর সান 2 বিলিয়নের বাজি রাখে। জি আবার 2 বিলিয়নের থেকে একটু বেশি বাজি রাখে। শেষে সান রেগে গিয়ে 10 বিলিয়ন বাজি রাখে। চ্যান মনে মনে ভাবছে জি পে ফ্যামিলির সাথে শত্রুতা নিতে যাচ্ছে এবং সে সবকিছু সিয়ার সঙ্গে মিলে করছে। চ্যানের ভাইরা চ্যানের ইনার থট শুনে ফেলে। জং সবাইকে বলে, জি সাহস কিভাবে হলো আমাদের পে ফ্যামিলিকে চ্যালেঞ্জ করার? হোস্ট প্রশ্ন করে, আপনি কি প্রাইস বাড়াচ্ছেন? জং বলে, যদি আরো মানুষ সাপোর্ট করে তবে ভালো, কিন্তু যদি কেউ প্রতিযোগিতায় অংশ নিয়ে পে ফ্যামিলিকে টার্গেট করে তাহলে পে ফ্যামিলিও তাকে ছাড়বে না। যারা হ্যাজার্ড নেন পে ফ্যামিলি তাদের প্রতি নরম হবে না। আমরা প্রতি বছর অনেক চ্যারিটি ইভেন্ট স্পন্সর করি। মিস্টার জি যদি স্পটলাইট চায় তাকে একটি চান্স দেওয়া যাক। হোস্ট বিজয়ী ঘোষণা করতে যাচ্ছিল, ঠিক তখনই লু হাজির হয়। লুকে দেখে চিয়ান মনে মনে ভাবে, প্লট অনুযায়ী তো ওর এই চ্যারিটি ইভেন্টে আসার কথা নয়। লু বলে, আমি শুনেছি আজ মিস চিয়ানের জন্মদিন, তাই আজকের এই স্পন্সরশিপ কনফারেন্সের নাম রাখা হবে মিস চিয়ানের নামে। এরপর হোস্ট ঘোষণা করে, মিস্টার লু আজকের ইভেন্টে সর্বোচ্চ বিড রেখেছেন। চিয়ান মনে মনে ভাবে, এখনই সেই ফেমাস সিনটা আসবে। জি লিনকে প্রপোজ করবে, আর হিরোইন সিয়া এটা দেখে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারবে না। এরপর জি সবার সামনে লিনকে প্রপোজ করে বলে, আগের ভুল বোঝাবুঝির পর আমি অনেক ভেবেছি। আগে আমি কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ইগনোর করেছি। আজ সব সেলিব্রিটি আর নোবেলদের সামনে আমি তোমাকে প্রপোজ করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে লিন জি কে বলে, তুমি তো সিয়ার সঙ্গে ফ্লার্ট করেছিলে তাই না? সিয়া সঙ্গে সঙ্গে বলে, তুমি কি আজেবাজে কথা বলছো? লিন ঠান্ডা গলায় বলে, মুখ সামলে কথা বলো। এরপর লিন সবার সামনে একটি ভিডিও দেখায় যেখানে সিয়া আর জি একসঙ্গে আছে। লিন সবাইকে বলে, সবাই দেখুন, এটাই জি এনচুয়ানের আসল চেহারা। এই লোকটা এই মেয়েটাকে ডেট করেছে। এরপরে তোমার সাহস হয় আমাকে প্রপোজ করার? জি তখন বলে, আমি তোমার সঙ্গে শুধু অভিনয় করছিলাম, যাকে আমি সত্যি ভালোবাসি সে হলো সিয়া। এটা শুনে চিয়ান জি কে বলে, তুমি একদম নির্লজ্জ, তোমার কি কিছু হারানোর ভয় নেই? সিয়া তখন চিয়ানকে বলে, তুমি সবসময় আমার বিরুদ্ধে কেন থাকো? চিয়ান জবাব দেয়, আগে তুমি যা করেছিলে আমি তোমাকে ফরগিভ করেছিলাম, কিন্তু এবার তুমি অন্য একজনের বয়ফ্রেন্ডকে সিডিউস করেছো। সিয়া বলে, আমি মিস্টার জি কে ডেট করতে পারি, সে এখনো বিয়ে করেনি, আমাদের দুজনের সম্মতিতেই প্রেম হয়েছে। তুমি আর লিন ভালো বন্ধু, তাই তুমি ওর সাইড নিচ্ছ। এটা শুধু আমার মিস্টার জির ব্যাপার, এর সঙ্গে তোমার কি সম্পর্ক? চিয়ান শান্তভাবে বলে, আমার ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। ঠিক আছে, তাহলে এবার আমি সবাইকে তোমার আসল মুখ দেখাবো। ঠিক তখনই জং বলে, এই শহরে কি এমন কেউ জন্মেছে যে আমার বোনকে বুলিং করার সাহস করতে পারে? সবকিছু দেখে শান হাসতে হাসতে বলে, এই পার্টিটা এখন সত্যি ইন্টারেস্টিং হয়ে গেল। এই সময় জি বলে, আমার সব জানা আছে, তোমরা কিভাবে সিয়াকে বুলি করেছো। সিয়া খুব সিম্পল আর স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। যখন সে তোমাদের বাড়িতে মেট ছিল তখনও তোমরা 3 ভাই মিলে তাকে বুলি করেছো, এমনকি তাকে রেপ করার চেষ্টাও করেছো। এই ভয়ঙ্কর মিথ্যা শুনে চিয়ান রেগে যায় এবং বলে, সিয়া তুমি এতটা মিথ্যাবাদী কিভাবে হতে পারো? আমি কি ভিডিওটা পাবলিক করে দিই? সে সঙ্গে সঙ্গে বলে, ওই ভিডিও ফেক, ওটা আমি নয়। জি তখন সিয়াকে বলে, আমি তোমার উপর বিশ্বাস করি। তারপর যে সবাইকে জানিয়ে দেয় সিয়া আমার গার্লফ্রেন্ড, যে ওর ইনসাল্ট করবে সে আমার সঙ্গে শত্রুতা করবে, কন্ট্রাক্ট ব্রিচ হলে আমি নিজেই সব টাকা পে করে দেব। এটা শুনে চান জি কে বলে, তুমি জানো সে কি করেছে? এর জবাবে জি বলে, হ্যাঁ আমি জানি, আর আজ শুধু আমি না এখানে উপস্থিত সবাই জানবে তোমাদের পে ফ্যামিলির আসল চেহারা। জি আবার বলে, এখন যেহেতু আমরা পারফিউম কম্পিটিশনে স্পন্সরশিপ ইভেন্টে আছি, চলো একটা পারফিউম ব্যাটল করি, যে হারবে তাকে শুধু ক্ষমা চাইতে হবে না। এটা শুনে চিয়ান মনে মনে ভাবে, এই গেমে তো জং মারা গিয়েছিল, ও একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই জং জি কে বলে, আমি কাউকে ভয় পাই না, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। সে মনে মনে ভাবে, আমরা সবাই চিয়ানের মনের কথা শুনতে পারি, সে যা যা প্রেডিক্ট করছে সবই সত্যি হয়েছে। আমার ব্রাদারদের জন্য যদি নিজের জীবন দিতে হয় আমি সেটাও দিতে প্রস্তুত। তখন জি বলে, উইনারের জন্য একটা প্রাইজ থাকবে। এর জবাবে জং বলে, তোমার জীবনের কোনো
ভ্যালু নেই, আমি তোমার জি গ্রুপের 51% শেয়ার হোল্ডিং বাজি ধরছি। এই সময় চিয়ান মনে মনে ভাবে পারফিউম বানানোর সময় জং বিষ বিক্রিয়ায় মারা গিয়েছিল, আমি এখন কি করব। পরের দেশে চিয়ান তার ব্রাদারদের সঙ্গে থাকে। সে বলে, জং তোমাকে আমার কথা শুনতেই হবে, আমাকে আমার এল্ডার ব্রাদারকে আগামীকালের পারফিউম কম্পিটিশনে অংশ নিতে বাধা দিতে হবে। এই কম্পিটিশন সত্যি মানুষের প্রাণ নেবে। চিয়ান মনে মনে বলে, আমি ওকে শুধু কিছু স্লিপিং পিল দিয়েছি, আমি শুধু এটা নিশ্চিত করতে চেয়েছি যাতে সে কালকের কম্পিটিশন মিস করে। সে মনে মনে আরো ভাবে, আমি ওদের বলেছি আমি একজন টাইম ট্রাভেলার যে প্লট প্রেডিক্ট করতে পারে, এখন ওরা নিশ্চয়ই ভাবছে আমি পাগল। তার সব ব্রাদারই এসব কথা শুনতে পায়, কারণ তারা তার মনের কথা শুনতে পারে। পরের দিশে সানের চোখ খুলে যায়। সে তার ব্রাদারদের জাগিয়ে বলে, গেম শুরু হয়ে গেছে, চিয়ান বাড়িতে নেই, ও নিশ্চয়ই কম্পিটিশনে গেছে। এটা শুনে জং বলে, আমি তোমাকে বলেছিলাম ওর উপর নজর রাখতে। অন্যদিকে চিয়ান পারফিউম কম্পিটিশনে জির সঙ্গে কম্পিট করছে। হঠাৎ জি চিয়ানের উপর একটা বিষাক্ত পারফিউম ছুড়ে দেয়। চিয়ান মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আবার রিবর্ন হয় এবং টাইম ট্রাভেল করে কম্পিটিশন শুরু 30 মিনিট আগে ফিরে যায়। জেগে উঠে চিয়ান মনে মনে ভাবে, আমি তোমাদের 4 বার মারা গেছি, এভাবে চলতে থাকলে আমি সত্যিই শেষ হয়ে যাব। তখন চিয়ান জির দিকে পারফিউম ছুড়ে দিয়ে বলে, এটার মধ্যে বিষ আছে, এটা এখনই পরিষ্কার করো, নয়তো তুমি জীবনে আর কখনোই হাঁটতে পারবে না। এরপর কম্পিটিশন আবার শুরু হয়। চিয়ান পারফিউম বানাতে ব্যস্ত হয়ে পড়ে। তাকে দেখে চিয়ান বলে, ওকে সত্যিই পারফিউম আর স্পাইসের সম্পর্কে কিছু জানে, ও এখনো পারফিউম মিক্স করছে। এটা দেখে শান বলে, ওর মাথা কি ঠিক আছে? এর জবাবে জি বলে, এই গেমে ডেঞ্জারাস স্পাইসেস ব্যবহার হচ্ছে। এটা শুনে চান তার ভাইকে বলে, এই স্পাইসেস এর ব্যবহারে চিয়ান তার সেন্স হারাতে পারে। চান জংকে বলে, হ্যাঁ তাকে দ্রুত থামাও। ঠিক তখন চিয়ান জং এর কাছে আসে এবং বলে, আমি ভালো পারফর্ম করেছি তাই তো? যদি আমি এত অসাধারণ হই তাহলে রিওয়ার্ড হিসেবে কি আমি একটি হাক পাবো? এটা শুনে জং বলে, হ্যাঁ অবশ্যই। পরের দিশে আমরা দেখি চিয়ান হাসপাতালে আছে। সে মনে মনে ভাবে, এই রিভারতে এত সময় কেন লাগলো? আমার কি এখনো 3টি চান্স বাকি আছে? এই হাসপাতাল কোনটা? ঠিক তখন জির মা চিয়ানকে বলে, এটা পৃথিবীর সেরা সার্জিক্যাল হাসপাতাল, এটা আইসিইউ রুম, এখানে শুধু তুমি আর আমি আছি। এটা শুনে যে মনে মনে ভাবতে থাকে, এই হাসপাতালে ওনার জি, এবার আমি নেক্সট প্লটের দিকে যাচ্ছি। সিয়া জিকে সিডিউস করছে, লিনের সঙ্গে তার বিয়ে ভাঙিয়েছে। সিয়ার জন্য এখন সে আমাকে একটি রেস কার দিয়ে মারতে চাইছিল, কিন্তু জির মা তার ছেলে সম্পর্কে কিছু জানে না, আমি তাকে কখনো এসব বলতে পারবো না। অন্যদিকে জি ডাক্তারের কাছে যায় এবং বলে, জং নামে একটি রোগী আছে, তোমাকে শুধু তাকে এবং অন্য কিছু মানুষকে একই রকম রুমে রাখতে হবে। কিছুক্ষণ পর ডাক্তার চিয়ানকে নিতে আসে এবং বলে, আমি তাকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। এটা শুনে জির মা বলে, আমি তাই সে এখানে আমার সঙ্গে থাকুক, কোনো সমস্যা আছে? তার বলে, রোগীর এখন কিছু পরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজন। তখন চিয়ান জির মায়ের কাছে বলে, পরীক্ষার পর আমি আবার আপনার কাছে আসবো। পরের দেশে সিয়া এবং জি চিয়ানের সঙ্গে দেখা করে। সিয়া জিকে বলে, এটা বলো না যে তুমি চিয়ানকে পছন্দ করতে শুরু করেছো। জি বলে, না এটা কখনো সম্ভব নয়। এরপর সিয়া চিয়ানের কাছে বলে, তুমি আগে বড় বড় কথা বলছো, এখন কি হয়েছে, তুমি চুপ হয়ে গিয়েছো কেন? এটা শুনে চিয়ান সিয়াকে বলে, এটা ভুলেও যেও না, আমার কাছে এখনো ভিডিও এভিডেন্স আছে যা তুমি পে হাউসে করেছিলে, আমাকে ফোর্স করো না। সিয়া বলে, পে ফ্যামিলিতে আমি যে রেসপন্স হারিয়েছি আমি ধীরে ধীরে তা ফিরে পেতে চাই। এটা শুনে চিয়ান মনে মনে ভাবতে থাকে, এই হাসপাতালের নাম অরিজিনাল বুকে আছে, কিন্তু আমার এখানে অ্যাডমিট হওয়ার কোনো সিন ছিল না, আমার ব্রাদাররা এখানেই নেই, এটা আবার জির টেরিটরি। ঠিক তখনই জির মা সেখানে এসে বলে, চিয়ানকে ডিস্টার্ব করো না। এটা শুনে জি তার মাকে বলে, মম আপনি কি বুড়ো হয়ে গেছেন নাকি ভুলে যাচ্ছেন? চিয়ান পে ফ্যামিলির ডটার। জির মা বলে, আমি এখনো বুড়ো হইনি, এটা ভুলে যেও না। এরপর সে চিয়ানকে বলে, এই হাসপাতালে তোমাকে কেউ টাচ করতে পারবে না, তুমি শান্তিতে যেতে পারো। এরপর জি সিয়াকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু জির মা সাফ বলে দেয়, এই মেয়েটা আমাদের ফ্যামিলিতে ঢোকার যোগ্য নয়, যতদিন আমি বেঁচে আছি তুমি ওকে বিয়ে করতে পারবে না, আজ থেকে এমন মেয়েদের থেকে দূরে থাকবে, এই মেয়ে যদি আমাদের ঘরে ঢুকে আমাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে সিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে চিয়ানের ব্রাদাররা হাসপাতালে পৌঁছে যায়। জং বলে, আমার সন্দেহ হচ্ছে কেউ পে হাসপাতালে টার্গেট করেছে। চিয়ান বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। সান বলে, যে কেউ চিয়ানকে টাচ করার চেষ্টা করবে আমি তাকে মেরে ফেলবো। অন্যদিকে সিয়া চিয়ানকে বলে, তোমার ব্রাদাররা তোমাকে পাম্পার করতে, তাতে কি, আজ আমি তোমাকে পুরোপুরি রুইন করে দেব। এরপর সিয়া কয়েকজন লোককে চিয়ানের রুমে পাঠায়, তারা চিয়ানের সাথে মিসবিহেভ করে এবং একজন তার ভিডিও বানায়। এই সব দেখে সিয়া চিয়ানকে বলে, তুমি পুরো সিটির হাসির পাত্র হয়ে যাবে, তখন পে ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক তখন চিয়ানের ব্রাদাররা সেখানে আসে আর চিয়ান তাকে ডাক দেয়, কিন্তু সিয়া তাকে আটকে দেয়। এদিকে ব্রাদাররা ভাবে চিয়ান কোথায় গেল। সান বলে, চলো পুলিশে ফোন করি। ঠিক তখনই জি সেখানে আসে। সান জিকে বলে, তুমি চিয়ানকে কোথায় লুকিয়েছো? জং জিকে হুমকি দিয়ে বলে, চিয়ানের কিছু হলে আমি জি ফ্যামিলিকে শেষ করে দেব। জি বলে, আমি এই হাসপাতালে শেয়ার হোল্ডার ঠিকই, কিন্তু আমি কখনো ম্যানেজমেন্টে জড়িত ছিলাম না, আমি কিভাবে জানবো সে কোথায়? এখানে অনেক ওয়ার্ড, অনেক পেশেন্ট, তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে আমার ভয় হচ্ছে সে মারা যেতে পারে। ঠিক তখন জির মা আসে এবং জিকে চড় মেরে বলে, এই সব কিছু তোমরাই করো। জি বলে, আমি কিছুই জানি না। জির মা বলে, তুমি ভাবছো আমি বুড়ো হয়ে গেছি আর কিছু বুঝি না, চিয়ানকে ছেড়ে দাও। অন্যদিকে সিয়া চিয়ানকে বলে, যদি আমি এই ভিডিওটা পাঠিয়ে
দিই আর তোমার 3 জন ব্রাদার এটা দেখে তারা কি খুব কষ্ট পাবে? চিয়ান বলে আমার ব্রাদাররা আমাকে খুব ভালোবাসে, তুমি আমার সাথে যা করেছো ওরা তোমাকে কোনোদিন ফরগিভ করবে না। এরপর সিয়া ভিডিওটা জিকে দেখায়, জি হেসে বলে এবার মজা শুরু হলো। ঠিক তখন চিয়ান সবাইকে বলে তোমরা যদি আর এক কদম এগিয়ে আসো আমি তোমাদের সামনেই সুইসাইড করব। এরপর চিয়ান জানালা দিয়ে লাফ দেয়। ঠিক তখনই তার ব্রাদাররা এসে পৌঁছায়। সিয়া তাদের বলে ও নিজেই লাফ দিয়েছে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জং সিয়ার ফোন ধরে বলে তোমার সব পাপ এই ভিডিওতে আছে, যদি চিয়ানের কিছু হয় আমি তোমার পুরো জি ফ্যামিলিকে ধ্বংস করে দেব। পরে সিনে চিয়ান মাটিতে পড়ে থাকে এবং মনে মনে ভাবে এইবার আমি কি সত্যি মারা গিয়েছি, আমাকে কে সাহায্য করবে? ঠিক তখন লু আসে এবং চিয়ানকে দেখে বলে আমি এখনই ডাক্তারকে কল করছি। চিয়ান মনে মনে ভাবে ডাক্তারকে বলো আমাকে মারা যেতে দিতে, আমি মারা গেলে রিবর্ন হতে পারবো, আমাকে কে সাহায্য করবে? যদি লু এখনই আমার গলা ঘষে মারতে চাই তাহলে আমি রিবর্ন হতে পারবো। লু এবং তার ছেলে চিয়ানের ইনার ভয়েস শুনে লুর ছেলে বলে ড্যাডি প্লিজ ফেয়ারলি সিস্টারকে সাহায্য করো, সে মাটিতে ব্যথায় পড়ে আছে। এরপর লু চিয়ানকে মারার চেষ্টা করে। ঠিক তখন চিয়ান রিবর্ন হয় এবং আগের কিছু সময় ফিরে যায়। যখন সে সিয়া এবং জির সাথে রুমে ছিল তারপর তার ব্রাদাররা এসে তাকে বাঁচায়। জি সেখানে গার্ডদের ডাকে এবং বলে এরা শুধু হাঙ্গামা করছে না, এরা আমাকে মেরেছে, তাদের ধরো। চিয়ান মনে মনে ভাবে এবার বাঁচা শুধু একটাই লাস্ট চান্স বাকি। চিয়ান সিয়া ও জিকে বলে আমি তো শুধু একটি ছোট সাইড ক্যারেক্টার, তোমরা বড় মেল লিড এবং বড় হিরোইন, আমার সাথে এমন করতে পারো না। সিয়া বলে না না তুমি কোনো ছোট ক্যারেক্টার না, হচাং এত রিচ মানুষ আছে, সবাই তোমাকে প্যাম্পার করে, তুমি হিরোইন, আমি ভিলেন হতে চাই। অন্যদিকে লুর সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে একজন স্টাফ মেম্বার বলে এখানে চিয়ান নামে কোনো মেয়ে নেই। ঠিক তখন জং লুর কাছে বলে আমার সিস্টারকে বাঁচাও, সে আমার জন্য অপেক্ষা করছে। কাডলা লুকে আটকায়। লু বলে আমি এই হাসপাতাল কিনেছি, এখন থেকে তোমার স্যালারি আমার দ্বারা দেওয়া হবে। এর মধ্যে কিছু লোক জিয়ানের সাথে মিসবিহেভ করে। সিয়া এবং জি সবকিছু মজা করে দেখছে। ঠিক তখন লু এবং তার ছেলে আসে। লুর ছেলে সিয়াকে দেখে বলে আমার এই আন্টিকে একদম ভালো লাগছে না। লু বলে আমি এই আন্টিকে সিটি থেকে মুছে দেবো। তারপর চিয়ানের ব্রাদাররা আসে। লু জিকে বলে এখন পুরো হাইচ্যাং আমার টেরিটরি, আমি এই হাসপাতাল কিনেছি এবং মিস খিয়ানকে দিচ্ছি। জি লুকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার এত ভালো প্ল্যানিং ধ্বংস করার? চিয়ান মনে করে আমাদের কাছে সব প্রুফ আছে এবং এখন জিকে আর বাঁচানো যাবে না। চিয়ান মনে করে মনে আছে কেউ জির সঙ্গে মিলে লু ফ্যামিলির প্রপার্টি চুরির চেষ্টা করেছে আর জি লুকে মারার চেষ্টা করেছে। চিয়ান লুকে বাঁচাতে দৌড়ায়। জি তার গাড়ি দ্রুত চালায় এবং চিয়ান ও লুকে ধাক্কা দিতে যায়, কিন্তু চিয়ান লুকে একপাশে ঠেলে দেয় এবং নিজেকে গাড়ি নিচে ফেলে দেয়। পরে সিনে নিউজে আসে আমাদের সিটিতে সম্প্রতি একটি বড় ক্রাইম হয়েছে যা জি এবং সিয়া করেছে, তাদের গ্রেফতার করা হয়েছে এবং জেলে পাঠানো হয়েছে। অন্যদিকে চিয়ানকে বলা হয় তোমার জীবন রিসেট হয়েছে, মিশন ফেল হয়েছে এবং তুমি এখন চিরকাল এই ড্রামায় ফেসে থাকবে। শেষে সিনে চিয়ানের 3 ভাই তার জন্য ফল আনে। চিয়ান ভাবছে কোনটা খাবো। এভাবে আমাদের ড্রামাটি রিং হয়ে যায়। তো বন্ধুরা এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন ইন্টারেস্টিং ড্রামা দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।